সেনসিটিভ কিছু বিষয়াদি আছে যেগুলিতে ঐক্যমতে পৌঁছানো সম্ভব এখনো হয়নি। ছাত্র জনতার আন্দোলন, উনি কোনোদিন ছাত্র জনতার আন্দোলন এটা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষার্থীদের দল করার রাইট আছে, শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়ন করার রাইট আছে। দ্বিমতের জায়গা আছে বলে প্রকাশ করেছেন, দ্বিমতের জায়গা থেকে একমতে আসা অতি দ্রুত দরকার। বাস্তবতা এখন খুব নির্মম একটা জায়গায় দিকে এগোচ্ছে। সেই জায়গা থেকে বর্তমান সরকার কোথায় গিয়ে পৌঁছাবে, আর জনগণই কোথায় যাবে, আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক যেটা তৈরি হয়েছিল, মাইন্ড ইট, অনেক প্রেমের বিয়েও আবার ভেঙে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত হই আমরা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, অর্থনীতি, রাজনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। দর্শক, আজকে আমরা মূলত আলোচনা কেন্দ্রবিন্দু রেখেছি জুলাই সনদ ও নির্বাচন। এই বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে 2 জন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দেব আপনাদের সাথে। আমার বাঁ পাশে আছেন AFM সোলাইমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আমার বাংলাদেশ এবি পার্টি। এরপরে আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। মূলত আলোচনা শুরু করতে চাই AFM সোলাইমান চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। জুলাই সনদের জন্য 30 কার্যদিবস ঠিক করে দিয়েছিলেন সরকার। এই মাসে ঈদের ছুটি 10 দিন করা হয়েছে। সব মিলিয়ে মোটামুটি মাস 2-এর মতো সময় পাওয়া যাচ্ছে। এই সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব কিনা এবং নির্বাচনের দিকে কতটুকু অগ্রসর হচ্ছে সরকার? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি, মাই টিভিকেও অভিনন্দন। জুলাই সনদ বাস্তবায়ন, সনদ তো এখনো পুরোপুরি প্রণীত এবং অনুমোদিত হয়নি। এরপরে বাস্তবায়ন, যে কোনো কিছুর বাস্তবায়নে লম্বা সময়ের দরকার হয়। সেটি সনদ যখন সরকার প্রকাশ করবে তখন আমরা জানতে পারবো যে বাস্তবায়নের জন্য কতদিন সময় রেখেছেন। অতি দ্রুত বাস্তবায়নের কোনো সম্ভাবনা আমি দেখছি না, তবে সনদ প্রণীত হতে পারে এইটুকু বলা যায়। আর নির্বাচনের বিষয় যেটা বলছেন, সেটি নির্বাচন কমিশন বলছেন যে তাদের নির্বাচনের প্রস্তুতি আছে। এখন সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেলে তারা নির্বাচন করবেন। কিন্তু শুধু যে সরকার স্টেক হোল্ডার একলা তা তো না, রাজনৈতিক দলগুলো আছে। বেশিরভাগ রাজনৈতিক দল চায় দ্রুত নির্বাচন এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতার হস্তান্তর। জুলাইতে যেটি ঘটেছে, জনতা স্বৈরাচারী এবং একটি গণহত্যাকারী সরকারকে বিদায় করেছে। সেই বিদায়ের পরে অনেক কিছু আমাদের সামনে এসেছে। সরকার বিভিন্ন কমিশন গঠন করেছেন, সেই কমিশনগুলো রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টগুলোতে কি আছে আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি, মোটামুটি ভাষা জানা হয়েছে। আর রিপোর্টে যাই থাকুক, সেগুলোর বাস্তবায়ন কিন্তু অত সহজ নয় এবং বেশ সময় সাপেক্ষ। এটিও সরকারের বুঝতে হবে। সরকার যদি মনে করে যে তারাই বাস্তবায়ন করে যাবে, জনপ্রতিনিধিদের কোনো প্রয়োজন পড়বে না, এমন ধরনের মনে করাটা বোকার স্বর্গে বাস করার সমতুল্য হবে। সেই দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। একমাত্র জনপ্রতিনিধিরাই পারে জনগণের নাড়ি বুঝে কোনো ভালো সিদ্ধান্ত বাস্তবায়ন করা এবং দেশে সুশাসন কায়েম করা। আপাতত এইটুকুই বলছি। ধন্যবাদ আপনাকে। ঐক্যমত্য কমিশনের সাথে যে আলোচনাগুলো চলছিল, সেই আলোচনার বিষয়গুলো নিয়ে মূলত জুলাই সনদ তৈরি করা হবে এরকম বলা হচ্ছিল। তো এখানে অনেকগুলো বিষয় নিয়ে তো ঐক্যমতে পৌঁছেছে অনেকগুলো রাজনৈতিক দল, তাহলে আর বিলম্বিত হওয়ার বিষয়টি আসছে কেন? আসলে ঐক্যমতে পৌঁছেছে অনেক বিষয়ে, কিন্তু এর মধ্যে আবার অত্যন্ত সেন্সিটিভ কিছু বিষয়াদি আছে যেগুলিতে ঐক্যমতে পৌঁছানো সম্ভব এখনো হয়নি। হয়তো আরও ডায়ালগের, আরও আলাপ আলোচনার দরকার হবে। বিশেষ করে আমাদের দেশের বড় রাজনৈতিক দল, আমার অত্যন্ত প্রিয়ভাজন শামসুজ্জামান দুদুভাই তো পাশে আছেন, ওনারা বেশ কিছু মৌলিক বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন। দ্বিমতের জায়গা আছে বলে প্রকাশ করেছেন। দ্বিমতের জায়গা থেকে একমতে আসা অতি দ্রুত দরকার। আশা করি বিএনপিও
আগ্রহ ভরে এদিক দিয়ে এগিয়ে আসবেন, সরকারও এগিয়ে আসবেন এবং অতি দ্রুত ঐক্যমতে পৌঁছে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে। শামসুজ্জামান দুদু, বলা ছিল কারো দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না, এমনটি বলেছেন আপনার দলের নেতাই নজরুল ইসলাম খান। আসলে নির্বাচন বিলম্বিত হওয়া কি কোনো দল গোছানোর জন্য করা হচ্ছে, নাকি আসলে বর্তমান প্রেক্ষাপট, সংস্কার এবং ঐক্যমত্য কমিশন, জুলাই সনদ, এগুলো মিলেও তো আসলে সময়ের বিষয় রয়েছে? আপনি কি মনে করেন? আগে সুস্থ মানুষরা এসব নিয়ে আলোচনা করত, যে সরকার এই পিছিয়ে টিচাই যাচ্ছে। এখন পাগলও জানে কেন পিছাচ্ছে, যারা ঠিক সুস্থ না তারাও জানে কেন পিছাচ্ছে। আগে যারা আদর্শের জন্য জীবন উৎসর্গ করছে, লড়াই করছে, শুধু আমি 1 মাসের কথা বলছি না, সমগ্র সময়ের মানে 15-16 বছর ধরে যারা জীবন উৎসর্গ করছে, 60 লক্ষ আসামি হয়েছে, 2.5 লক্ষ মামলার মুখোমুখি হয়েছে, সেইগুলো ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অত্যন্ত পণ্ডিত মানুষ, বিচক্ষণ মানুষ, কিন্তু আমার কাছে মনে হয়েছে সে 1 মাস নিয়ে খুব বেশি ব্যতিব্যস্ত। 15-16 বছর নিয়ে তার কোনো ব্যস্ততা নাই। ওই আন্দোলনের শহীদদের প্রতি তার কোনো কৃতজ্ঞতা আছে এরকম কোনো বিবৃতি দিয়েছে সে, কোনো জায়গায় প্রকাশ হয়েছে, এটা আমার চোখে পড়ে নাই। 1 মাসের একটা ছেলেকে মানে আন্দোলনের মাস্টার মাইন্ড বানিয়ে তাকে নিয়ে আমেরিকাও গেছে। 16 বছরের কাউকে তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করেননি বলে সঙ্গে নেন নাই। তার ক্যাবিনেটে যারা আছে শিক্ষার্থী হিসাবে, তারা যখন আন্দোলন শুরু হয়েছে তাদের বয়স ছিল 10-11 বছর, এখন হয়তো 25-26 বছর। তাদের নিয়ে তিনি ব্যস্ত। অর্থাৎ কাউন্টেবল যে ঘটনা, অর্থাৎ যারা তৈরি করলো পরিস্থিতি, তার নিয়ে ওনার মাথা ব্যথা নেই। সেই জন্যে নির্বাচন পিছানো ব্যাপার কেন পিছাচ্ছে, এটা আমার কাছে মনে হয় এটা দৃশ্যমান। আর স্বৈরাচারকে বিদায় করার জন্যে কোনো অফিসে বসে কাজকাম করার দরকার হয়নি, এটা রাজপথের ব্যাপার হয়েছে। যারা রাজপথে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, লড়াই করছে, খুন হয়েছে, নিখোঁজ হয়েছে, তাদের ব্যাপার। কোনো এনজিও অফিসে বসে বসে এই আন্দোলন হয় নাই। এবং এই ক্যাবিনেটে এবং প্রধান উপদেষ্টার এই আন্দোলনগুলোর সঙ্গে মিনিমাম কোনো সম্পর্ক ছিল না। আমার জানা মতে কোনোদিন কাগজে একটা বিবৃতি দিয়েছে হাসিনার বিরুদ্ধে কেস খাওয়ার আগে, মানে ব্যবসা করার, দুর্নীতি করার প্রসঙ্গ যেটা আমরা মানি না, তার আগে তার অফিস এবং তিনি, এটা আমার খুব একটা জানা নাই। সেই জন্যে সে নির্বাচন কোনো কালেই পছন্দ করেনি বা ওর ধারে কাছে ছিলেন না তিনি। তো এইসব ব্যবসা করতে করতে হঠাৎ করে তিনি নিজেও কোনদিন ভাবেননি নোবেল পাবেন। এই যে পরশুদিন না কবে বলছেন তার দেশের বাড়িতে গিয়ে, সে এখন কোন কারণে ইলেকশন দেবে? কারণ ওই চেয়ার তো তার শিকড় গজানোর মতো পরিস্থিতি চলে গেছে। তাকে যারা বসিয়েছে, সে নিজে বলছে যে তাকে জনগণ বসায়নি, শিক্ষার্থীরা বসছে। অন্যরা বলে জনতা, ছাত্র জনতার আন্দোলন, উনি কোনোদিন ছাত্র জনতার আন্দোলন এটা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষার্থীদের দল করার রাইট আছে, শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়ন করার রাইট আছে। সেই দল হচ্ছে এনসিপি। 400 কোটি টাকা যে কাগজ কিনতেই দুর্নীতি করছে এবং সেই দুর্নীতি কারণ তার আবার বহিষ্কারও করছে। আমার জানা মতে যাদের বয়স 70-80, অনেক সুযোগ, কেউ সচিব, কেউ মন্ত্রী, কেউ সারা জীবন আর টাকার মধ্যেই ঘুরে বেরিয়েছে। কিন্তু 7-8 মাসের মধ্যে ওই একজন রাজনীতিক বলছে 90,000 কোটি টাকা এই দেশে পাচার হয়েছে। তা আনুপাতিক হিসাব করলে পরে হাসিনা তাদের কাছে শিশু। এই মানে 7-8 মাসে তো এই সবগুলো তারা খুব ভালো বুঝছে। কার কাছ থেকে টাকা নিতে হবে, মানি ব্যাগ না থাকলে অফিস করা যাবে, সবগুলো তারা বোঝে ভালো। কিন্তু ইলেকশনের ধারে কাছে তারা যাচ্ছে না, ইলেকশনের যে ব্যাপারটা। সেই জন্য আমার কাছে মনে হয়েছে তারা সময় ক্ষেপণ করছে। এই সময় ক্ষেপণ করে ব্যবসা কি করে
রাখা যায়, কি করে আরও শান শওকতের সঙ্গে থাকা যায়। কারণ ইলেকশনের ব্যাপার নেই তো, অন্যদের দোষারোপ করছে। তো তারা যদি এত জনপ্রিয় হতো, আমার ধারণা হলো অন্যরা বলতো ভাই এখন ইলেকশন দিন না, তারা দিয়ে দিত। অন্যরা ইলেকশন আর তারা বলছে আমরা উল্টাই দিছি সব, তার মানে এত জনপ্রিয় উল্টাই দিছি। উল্টাই যারা দিচ্ছে তারা আসলে আল্লাহ তাদের বেশ নসিব করুক, তারা কবরে গেছে। আর যারা ধান্দাবাজ তারা হচ্ছে এখন এই ক্ষমতার এই জায়গায় আছে। এই জন্যে জনগণকে মিনিমাম যে রাইটটা দেওয়া দরকার, সেটা ভোটিং পাওয়ার, যেটা তার আমানত, সেটা হাসিনা কেড়ে নিছে। এখনো পর্যন্ত সেটা আমরা ফেরত দিয়ে নিতে, ফেরতই যেতে একটা ভোটের ব্যাপারটা ফেরত দিতে না দিতে পারি, তাহলে গৌরবময় গণঅভ্যুত্থান তো প্রশ্নের মুখে পড়ে যাবে। আমরা ছাত্র রাজনীতি ছিলাম, আমাদের প্রিয় ভাই উনিও তো অনেক কিছু দেখতে দেখতে আজকে এখানে এসে বসছে। কিছু বলেন, বেশিটাই বলেন না, আর আমরা হটবড়ি অনেক কথা বলে ফেলি, কিন্তু বাস্তবতা এখন খুব নির্মম একটা জায়গায় দিকে এগোচ্ছে। সেই জায়গা থেকে বর্তমান সরকার কোথায় গিয়ে পৌঁছাবে, আর জনগণই কোথায় যাবে, আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক যেটা তৈরি হয়েছিল, মাইন্ড ইট, অনেক প্রেমের বিয়েও আবার ভেঙে যায়। একেবারে না দেখলে হৃদয় উথাল ফাতাল করতে এরম বিয়েও আমি দেখছি, ভেঙে যায়। তা আমরা সমর্থন দিছি মানে এই নয় যে 90,000 কোটি টাকা চুরি করার পরেও সেটা আমাদেরকে মেনে নিতে হবে। মানে পত্রপত্রিকা আছে, সরকার এটা বিরোধিতা করেনি, এটা প্রতিবাদও করেনি, 48 ঘন্টা পেরিয়ে গেছে এই অভিযোগ উত্থাপন হওয়ার পরে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে সময় ক্ষেপণ করা হচ্ছে এটা উদ্দেশ্যপূর্ণ কারণে। সেটা নির্বাচনকে অ্যাভয়েড করে মানুষকে ক্ষমতার বাইরে রেখে স্বেচ্ছাচারিতা এবং লুটপাটকে ত্বরান্বিত করার জন্য, এটা আমার কাছে মনে হয়েছে। সরকার যদি এটাকে ভিন্নমত পোষণ করে, তাহলে নির্বাচন দিয়ে তারা প্রমাণ করতে পারবে যে তারা গণতন্ত্র চায়, স্বৈরতন্ত্রের বিরোধী তারা। সালামান, আপনাকে দিয়ে শুরু করি। আসলে এই 8 মাস সময়ের মধ্যে সরকারের বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসছে এবং উপদেষ্টা পিএস এর বিরুদ্ধেও এসেছিল, আসলে এই বিষয়গুলোতে যেমন দুদু সাহেব বলছিলেন যে সরকার কিন্তু 48 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, তার অবস্থান কিংবা কোনো ব্যাখ্যাও দেয়নি। তো জুলাই অভ্যুত্থানের পরে এই সরকারের হাতে দেশ পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে, এই ব্যাপারে সংশয় আছে কিনা? আসলে মানুষ নামের অমানুষেরা যখন আর্থিক লোভ লালসায় একান্ত ডুবে যায়, তাদের দিয়ে কল্যাণকর কোনো কাজ সম্ভব নয়, সেটা তারা প্রমাণ করে দিল প্রায় 90,000 কোটি টাকা লোপাট করে। এর কৈফিয়ত এবং এর জবাবদিহি তো তাদের করতেই হবে। তাদেরকে দিয়ে, অর্থাৎ বর্তমান সরকারে যারা আছেন, তারা যে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছেন, এর জবাব এবং দায় তাদের স্বীকার করতে হবে। সাধারণ মানুষ, এদেশের যারা মালিক রাষ্ট্রের, তারা এর জবাব ঠিকই তাদের কাছ থেকে কড়াই গন্ডা আদায় করবে। তারা এমনি এমনি ছাড় পাবে না। তারা মনে করছে ওই কাকের মতো আর কি, কাক চোখ বন্ধ করে ডিম বা কোনো খাদ্যবস্তু লুকিয়ে ফেলে, মনে করে যে কেউ আর দেখছে না, নিজের চোখ বন্ধ করে। তো তারাও এরকম মনে করছে যে তারা যে অপরাধগুলো করছে, লুটপাটগুলো করছে, অর্থ লোপাট করছে, বিদেশে অর্থ পাচার করছে, নিজেদের শান শওকত বাড়াচ্ছে, এটা কেউ দেখছে না। বাস্তবতা কিন্তু তা নয়। মানুষ ঠিকই দেখছে, মানুষ এগুলি মনে রাখছে এবং মানুষ কড়ায় গন্ডায় তাদের কাছ থেকে এর জবাবদিহি আদায় করবে। তাদের উচিত হবে দ্রুত নির্বাচন দিয়ে তাড়াতাড়ি নিজেরা আর অপকর্ম না করে সরে যাওয়া এবং এই অপকর্মগুলোর দায় স্বীকার করে জবাবদিহি করা। এইগুলোর বিষয়ে আপনারা সোচ্চার হচ্ছেন না কেন, কিংবা কোনো ধরনের বিরোধিতা বা প্রতিবাদ জানাচ্ছেন না কেন? সবগুলো রাজনৈতিক দলই তো সোচ্চার, এবং তারা যে অপরাধগুলো করেছে এগুলি তো রেকর্ডেড। আওয়ামী লীগ যেরকম অর্থ লোপাটের রেকর্ড সৃষ্টি করেছিল, এই দুদুভাই তো ঠিকই বলেছেন যে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ এদের কাছে কিছু না, এরা এত অল্প সময়ে
এত অর্থ লোপাট করছেন, বিভিন্ন এজেন্ট এগুলি করছে এবং এই সরকারকে দিয়ে অর্থ লোপাটগুলো করাচ্ছে। সেই দিকে তো কারো কোনো খেয়াল নেই। রাজনৈতিক দলগুলি তো সোচ্চার রাজনৈতিক দলগুলো বলছে, রাজনৈতিক দলগুলি বলা, প্রতিবাদ করা, কর্মসূচি দেওয়া, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া, এর বাইরে তো রাজনৈতিক দলের আর কি করার আছে আপনি বলুন, এদেশের জনগণ বলুক। ভোট আসলে জনগণ তখন তাদের উপযুক্ত প্রতিনিধিকে নির্বাচিত করবে এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি তখন বাধ্য হবে এই অপকর্মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বলা হয়ে থাকে যে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র জনতা কিংবা ছাত্র যারা জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে এনসিপি গঠন করেছে, তারা তো আসলে এই বিষয়ে কোনো ধরনের আলোচনা কিংবা প্রতিবাদ করতে আমরা দেখছি না, কিংবা আসলেই এরকম কিছু ঘটেছে কিনা এগুলো যাচাই বাছাই করার ক্ষেত্রে অবাক বিষয়। তারা বলবে কি জন্য? রিপোর্ট যেটা এসেছে, তারা নিজেরাই তো এই অর্থ লোপাটের কাজে জড়িত, তো তারা এটার প্রতিবাদ কেন করবে? তারা নিজেরাই এগুলি করছে বলে মানে পাবলিক পারসেপশন এটাই যে তারাই এগুলি করছে এবং তারা বিশাল অঙ্কের তহবিল গঠন করছে, একটা শক্ত রাজনৈতিক দল গঠন করবে, নির্বাচন করবে এবং নির্বাচন করে জয়লাভ করে আসবে। তারা এত বোকা যে বোকা হওয়ার কারণে এই দেশের সাধারণ মানুষকে বোকা মনে করে, কিন্তু ভোটের রাজনীতিতে ভোটের সময় এদেশের সাধারণ জনগণ, মালিক জনগণ ভুল করেন না। তারা ভোট আসলে যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ থাকে, ন্যায় নিরপেক্ষভাবে এবং কোনোভাবে প্রভাবিত না হয়ে যদি ভোট দিতে পারে, মানুষ সঠিকভাবে ভোট দিয়ে থাকে এবং তারা যে মনে করছে তারা নির্বাচনে বিশাল এই জনসমর্থন নিয়ে আসবে, সেটির গুড়ে বালি। কারণ তাদের মনোনয়ন পাওয়ার মতো লোকই নেই, কোনো জনসমর্থন নেই, কোনো সংগঠন নেই, তৃণমূল পর্যায়ে কোনো কার্যক্রম নেই। এক একটা ভোট কেন্দ্রে অন্তত ন্যূনতম ভোট কেন্দ্র ভিত্তিক 200-এর একটি কর্মী বাহিনী থাকা লাগে প্রতি ভোট কেন্দ্রে। এখন ভোট কেন্দ্রের সংখ্যা তো 45,000-এর উপরে, তাহলে কত লোক দরকার? এবং এটা ডাইহার্ট, যারা আন্তরিকভাবে বিশ্বাস করে যে তার বয়ান এই দেশের মানুষ গ্রহণ করবে, এই রকম প্রতি ভোট কেন্দ্র ভিত্তিক 200 লোক হলে কত লোকের দরকার? তাদের অত লোক কি হয়েছে? হয়নি। ভোটের রাজনীতি যে এটা তারা বুঝে কিনা আমার সন্দেহ আছে। জি, ধন্যবাদ ফিরোজ আপনার কাছে। জনাব শামসুজ্জামান দুদু, জুলাই অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল বা যে উদ্দেশ্যে আসলে আপনি বলেছেন একটু আগে ছাত্ররা বসিয়েছেন প্রধান উপদেষ্টাকে, তো দেশের জন্য যেটা আসলে আপনারা প্রত্যাশা করছিলেন, সংস্কার কিংবা দুর্নীতি যেটা পুনর্গঠন করা কিংবা সংস্কারের মাধ্যমে নতুন ব্যবস্থায় ফিরে যাওয়া, সেদিকে আসলে কতটুকু অগ্রসর হচ্ছে সরকার কিংবা সেটা আসলে বাস্তবায়ন হচ্ছে কিনা? সংস্কার আসলে এখন একটা হাসি তামাশার ব্যাপারে রূপান্তরিত হয়েছে এই শব্দটা। আমার কাছে মনে হয়েছে সংস্কার মানেই একটা বাজে উদ্দেশ্য কার্যকর করার জন্য সময় ক্ষেপণের একটা শব্দ সংস্কার, এটা অনেকে মনে করছে। মানে এই 8-9 মাসের মধ্যে উল্লেখযোগ্য তেমন কিছু ঘটে নাই। যেটা নজরুল ইসলাম খান বলেছেন না, যে একটা দলকে প্রতিষ্ঠা করার জন্যে এই সময় ক্ষেপণ করা হচ্ছে। মানে তার যেটা সুলাইমান ভাই চমৎকার করে ব্যাখ্যা করছেন, যে একটা নির্বাচনের সঙ্গে যদি মানুষের মিনিমাম যোগাযোগ থাকে, তাহলে তারা জানবেন যে কত হাজার ভোট কেন্দ্র, মানে ভোট বললে হবে না, প্রার্থীর পক্ষে এইসব এক একটা কেন্দ্রে অনেকগুলো কাজের ব্যাপার আছে। মিনিমাম যদি আমি সুলাইমান ভাইয়ের সঙ্গে দ্বিমত করি যে 200 লোক না, 100 থেকে 150 লোক, এই লোকটা কি তাদের আছে একটা কেন্দ্রে, যদি প্রশ্ন করে। এখানে যারা মানে এই দলের সঙ্গে সম্পৃক্ত, আমি ভালো করে দেখেছি, আমি অভিনন্দনও করছি তারা দল গঠন করার, কিন্তু তাদের যে মূল স্পিরিট দেশে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থার সপক্ষে কাজ করা, স্বৈরতন্ত্রের বিরোধিতা করা, সেটা সেগুড়ে বলে। এই জন্যে ওনার সঙ্গে আমি এই শব্দে একমত। এই জন্যে একটা নাম দেখলাম না অতীতে তারা ভোট করেছে। ভোট মানে জাতীয় সংসদে না,
কলেজ ইউনিয়নেও তারা ভোট করেনি, কারণ এই সময়ের মধ্যে হাসিনা কলেজ ইউনিয়নের ইলেকশনও করতে দেয়নি। তাহলে ভোট নামক যে বিষয়টা, তার প্রাথমিক কলেজ ইউনিয়ন, আমরা যারা ইলেকশন করেছি, ডাকসুতে করেছি, বা আমার কলেজও 73-তে আমি জিএস নির্বাচিত হয়েছে, শেখ সাহেব তখন বেঁচে, আমি ছাত্রলীগকে পরাজিত করে হয়েছি, যেমন পাহাড় প্রমাণ তাদের। এই কমিটি ওই ধরনের আমি দেখলাম না, যারা জাতীয় রাজনীতি করছেন। কিন্তু জাতীয় রাজনীতির সঙ্গে একটা জিনিসের একটা ব্যাপার আরেকটা আছে, যদি পার্টি প্রধানের বয়সী হয় 25 থেকে 26, তো ধরেন আমি 96-এ যখন ইলেকশন করতে যাচ্ছি, তখন গ্রামে কিন্তু যেসব মুরব্বীদের সঙ্গে আমার মুখোমুখি হয়েছে, তখনও আমি তাদের জুনিয়র, মানে জুনিয়র। আমি মানে ইউনিভার্সিটি বহুদিন ছাড়ছি, ছাত্র রাজনীতি বহুদিন ছাড়ছি, বিএনপি ছাড়ার পরে তাদের কাছে আমি জুনিয়র। এই কারণে ম্যাক্সিমাম এই চুল পাকার লোক, মুরব্বী, গ্রামকে যারা কন্ট্রোল করে, তাদের নিয়ন্ত্রণে আছে নেতৃত্ব, তাদের একটা মন্তব্য অনেক কিছু হয়। তাদের কাছে যাওয়া ছাড়া গ্রামে আমি যত পণ্ডিতই, যত বড় বারিখা আমি ঢাকা শহরে হই না কেন, ওই জায়গায় গিয়ে তাদের সঙ্গে একটা মতামতের গুরুত্ব আছে। আমি ইলেকশনের ব্যাপারে বলছি। তো এই ছেলেগুলো ওখানে গেলে নেহাতি ছেলে, মানে ইলেকশনে অন্যরা যারা আছে ঢাকা শহরে অনেকে, আমি একটা প্রথম আলোতে একটা রিপোর্ট পড়ছিলাম যে ঢাকার যে গণঅভ্যুত্থানের মিনিমামটাও প্রান্তিক পর্যায়ে পৌঁছায় নাই, তার স্পিডটা, তার লক্ষ্যটা, ওর মিনিমামটাও নাই। তাহলে প্রথাগত যে রাজনীতি, সংগঠন, আদর্শ, ওই জায়গাটা কিন্তু তারাই অবস্থান করছে, এটা না। মানে ওই যে এনসিপি নামক যে সংগঠনটা আছে, আর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, তার তো আমি কোনো জায়গায় অস্তিত্বই দেখি না। কারণ দেখি না, তাদেরও দোষ দিই না আমি। এটা একটা ছোট্ট হলের পক্ষের একটা কিছু ছাত্রলীগ থেকে বেরিয়ে আসা বা শিবির থেকে আসা কিছু কাজ করছিল, তার সঙ্গে ছাত্র দল সহ অন্যান্য প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনগুলো কিন্তু তাদের সংগঠনের নাম বাদ দিয়ে তাদের কাছে গিয়ে সমর্থন দিছে। এমনি এমনি কিন্তু এই ছেলেগুলো হয় নাই, তারা কোনো তারপরে না এটা বৈষম্য বিরোধীর নাম ধারণ করছে, একটা ছাতা বিশেষ, আমরেলা বিশেষ, আন্দোলনমুখী। এমনকি বিএনপি তার স্বনামে যায় নাই আন্দোলনের সময়, যাতে বিতর্ক না হয়। অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা স্বনামে ব্যানার নিয়ে যায় নাই, কিন্তু তারা গেছে। তারা শুধু যায়নি, তারা মানে শ্রমিক সংগঠনের শহীদ হয়েছে বা অন্য ছাত্র সংগঠনের শহীদ হয়েছে, এটা সব বৈষম্য বিরোধীরা না, সবাই মিলে এটা হয়েছে। যেমন আমাদের হিসাব করা, আমরা নাম সহ প্রকাশ করছি বিএনপির পক্ষ থেকে, প্রায় 5,000, মানে আমাদের এ যাবৎকালের, শুধু এটি না, এই 1 মাসের বলছি না, আজ মানে আমাদের 5,000 জন্য আমরা বলেছিলাম অন্যদেরকে, সবার উচিত হচ্ছে লিস্ট প্রকাশ করা। কেউ করে নাই, তাতে তো সংগঠনই নাই। তো সংগঠন না থাকলে তারা করবে কেন? আমি এই কথা কেন বলছি, তারা কোনো বয়ান ছাড়া, যেটা সোলায়ন ভাই খুব ভালো ব্যাখ্যা করছেন, আর আমার কাছে মনে হয়েছে কোনো রকম উদ্দেশ্য, কর্মসূচি, ভূমিকা কিছু না করে এই কটা ছেলের নাম ঘোষণা করলে একটা পার্টি হয় না। 20 বছরের প্রচেষ্টার পরে কমিউনিস্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টি আজ থেকে 100 বছর আগে তৈরি হয়েছিল। 20 বছর প্রচেষ্টার পরে তারপর কমিটিতে গিয়েছিল। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যেটি হতে পারত, সব আন্দোলন 69 গণঅভ্যুত্থানের পর এক ঝাঁক নেতৃত্ব বেরিয়েছিল তরুণ, যারা পরে স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তীতে নেতৃত্ব দিয়েছে। 90-এর গণঅভ্যুত্থানের মধ্যে আমরাই বেরোইছি। ওই সময় আগে পরে শুধু যে বিএনপি তা তো না, অন্যান্য সংগঠনও তারা এখন মূল সংগঠনের নেতৃত্ব দিচ্ছে। এবারও আমার মনে হয়েছিল এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তরতাজা একটা গোষ্ঠী আসবে, যারা রাজনীতিকে সমৃদ্ধ করবে, সংগঠনকে এবং জাতিকে পথ দেখাবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব হতাশ হয়েছি যে মানে ফুটতে গিয়েও যেন ফুল নষ্ট হয়ে গেল। জি, FM সোলায়মান চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি।
রোববার থেকে কিছু এলাকায় সমাবেশ নিষিদ্ধ করেছে, বিশেষ করে ক্যান্টনমেন্ট এলাকাগুলোতে আইএসপিআর থেকে তথ্য জানানো হয়েছে। এবং বিগত কয়েকদিন ধরে দেখছি কিন্তু আমরা ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন, আগামীকাল থেকে হাইকোর্টের সামনে পলিটেকনিকের ছাত্রছাত্রীরা আন্দোলন করবে। এই যে ঢাকা শহর একটা আন্দোলনের শহরে মনে রূপান্তরিত হয়েছে এবং আমরা কিন্তু জনগণকে দেখেছি বিক্ষিপ্ত হতে। এবার তারা বলছে যে তাদের যাতায়াতের ক্ষেত্রে কিংবা অনেক অসুস্থ হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আসলে এই পরিস্থিতিগুলো কেন তৈরি হচ্ছে, এগুলো থেকে আসলে সমস্যা কিভাবে সমাধান করা যায়? রাজনীতিতে আন্দোলনের কোনো বিকল্প নেই, কিন্তু আন্দোলনের অনেকগুলো পর্যায় আছে। সে পর্যায়গুলো বর্তমানে দেখা যাচ্ছে রাজনৈতিক দল বলুন বা ছাত্র সমাজের বিভিন্ন দাবি দেওয়ার কথা বলুন, এ পর্যায়গুলি অনুসরণ না করে হুট করে রাস্তা দখল করা, রাস্তায় চলাচলে বিঘ্ন সৃষ্টি করা, একেবারে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা দেওয়া, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা, মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা, এগুলি হয়ে আসছে। এগুলোর যে উপায়গুলো সেগুলি হলো আপনার যে দাবি, আমি ছাত্র সাধারণ যারা এই দেশের ভবিষ্যতে তারা দেশের কর্ণধার হবে তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের দাবিগুলি তো আগে আপনারা পেশ করবেন। এই দাবিগুলি পূরণ করার জন্য সময় বেঁধে দেবেন, এটা নিয়ে আলাপ আলোচনা করবেন, জনমত তৈরি করবেন। তারপর সময় পেরিয়ে গেলে আন্দোলনের আলটিমেটাম দেবেন, আন্দোলনে যাবেন, এবং তাও যদি আপনাদের দাবির প্রতি কেউ কর্ণপাত না করে তখন তো আপনারা এই ধরনের কার্যক্রম করতেই পারেন, কিন্তু সেগুলি করে না। দাবি দেওয়ার যেরকম যৌক্তিকতা আছে, এই দাবি দেওয়ার পেছনে কিন্তু অন্য আরও ইন্ধনও আছে। বিশেষ করে পতিত যে আওয়ামী লীগ, এ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তাদের যে ছাত্ররা, তারা এদেরকে এত বেশি উস্কিয়ে দেয় যে এই ধরনের পত্রপত্রিকায় নিউজ না হলেও বাস্তব ঘটনা হলো এই যে এরা এদেরকে এত বেশি উস্কিয়ে দেয়, একেবারে আন্দোলনের অর্থ হলো তাৎক্ষণিক অ্যাকশন বা কার্যক্রম, যে এই হলো দাবি, চলো ঘেরাও করি। এটা অত্যন্ত হীনমন্য কাজ। এটা থেকে বেরিয়ে আসতে হবে নিয়ম মাফিক। আন্দোলনের যে গতি প্রকৃতি, সেই অনুযায়ী আন্দোলন করলে পরে আপনি আপনার দাবি, ছাত্র সমাজের যে দাবি, এই ছাত্র সমাজ যখন পেশ করবে সাধারণ মানুষও জানবে, সাধারণ মানুষ সহানুভূতিশীল হবে, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা এই দাবি পূরণ করতে পারেন তারাও জানবেন, তারা আহ্বান জানাবেন আলোচনার জন্য, আলোচনা হবে। আলোচনায় যদি আপনার দাবি না মানে তাহলে আপনার তো যৌক্তিকতা আছে, আপনি কঠোর আন্দোলনে যেতেই পারেন। সেটা হচ্ছে না। জি, এক কথায় ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে শেষ করি। সংক্ষিপ্ত আকারে আমাদের বলতেন, ভারতেই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়া জানিয়েছে এবং ভারতে যারা অবৈধ অভিবাসী আছেন তাদেরকে পুশব্যাক করা যেন না হয়, বৈধ উপায় পাঠানো, এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এবং বাংলাদেশেও যারা ভারতীয় অবৈধ নাগরিক আছেন তাদেরকে সসম্মানে ফেরত পাঠানো হবে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের পাঠানোর ব্যাপারে কোনো আলোচনা বা এরকম কোনো বিষয় আমরা শুনিনি। যারা অবৈধ আছে বাকিদেরকে পাঠানো হচ্ছে। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা পড়বেন কিনা আসলে, কিংবা ভারতের অবস্থানটা আসলে পরিবর্তন হবে কিনা? ভারতকে আমি দোষারোপ করছি না। ভারতের যা চরিত্র, ভারত অতীতে যা করছে, ভারতের যে মুখোশধারী চেহারা, এটা তো স্বাভাবিক। ভারত এর থেকে কখনো ভালো কিছু করছে আমার কাছে মনে পড়ে না। যেমন হাসিনার আজকে যে দুর্দশা, তার যে পরিস্থিতি, তা আওয়ামী লীগের যে বিলীন হয়ে যাওয়া বা আওয়ামী লীগের নামধারীরা যে ভারতে গেছে, এর জন্য ভারত দায়ী। কখনো সে ভালো একটা নির্বাচন করার জন্যে আওয়ামী লীগকে পরামর্শ দেয় নাই, বরঞ্চ দিনে দিনে এই স্বৈরতান্ত্রিকের অবস্থার দিকে সেই ঠেলে দিয়েছে। পৃথিবীর একটি মাত্র দেশ যে হাসিনা এবং তার পরিবার এবং তার এই মুখোশধারী আচরণ
এবং নির্বাচনের মধ্যে জালিয়াতি। নির্বাচন হওয়ার 5 মিনিটের মধ্যে ফুলটুল আগে মালা টালা তৈরি করে রাখা হতো, এক দৌড়িয়ে যেত সেই দেশের রাষ্ট্রদূত, আমি যতটুকু দেখেছি, গিয়ে তাকে প্রধানমন্ত্রী হিসাবে সংসদে কোনো মিটিংও হয় নাই, নবনির্বাচিত নেতাও হয় নাই, দলীয় নেতা হয়নি, তার আগেই তাকে প্রধানমন্ত্রী। আমি এটা খুব গভীরভাবে অবলোকন করতাম যে ভারত কি বলে। তার মানে নির্বাচনের পরে কিন্তু একটা প্রক্রিয়া আছে, নেতা নির্বাচন অন্য কেউ হতে পারে, সেও প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু হাসিনাকে এটা করছে। আজকে যে পুশব্যাক করছে, ভারত হয়তো একটা জিনিস বুঝতে পারছে না যে এই জিনিস একসময় বুমেরাং হয়ে যেতে পারে। আমাদের থেকে বেশি লোক তাদের এখানে কাজকাম করে, আমাদের যে রেভিডেন্স বাইরের থেকে আসে তার থেকে এই দেশ থেকে ভারতের নাগরিকরা যে কাজ করে তাতে কম টাকা রেভিডেন্স হিসেবে যায় না, মানে একটা উল্লেখযোগ্য, এটা পত্রিকার ভাষ্য অনুযায়ী আছে। আর আওয়ামী লীগ, আমি বলি যে আওয়ামী লীগ তাদের যে লোকগুলো ওদের নাগরিকত্ব দিয়ে দিলে ভালো, কারণ এদের দুর্দশার জন্য তো তারাই দায়ী, ভারতই দায়ী। ভারত যদি আওয়ামী লীগকে একটা ভালো নির্বাচন করত, বিশেষত 24টাও করতো, তাহলে আজকে তারা, আমি মনে করি, বিরোধী দল হতো, বিরোধী দলে কিছু জেলখানায় থাকতো। কিন্তু তারা যে দুর্দশার মধ্যে, যে পরিস্থিতির মধ্যে পড়ছে, এটা আওয়ামী লীগ আর তাদের মুরব্বী বা তাদের গুরু যেভাবে একসাথে, ভারত এটা করিয়েছে। সেই জন্য তারা জায়গা দেবে না কেন? অবশ্যই তাদের জায়গা দেওয়া আছে। এদের উচিত আছে দিল্লি পর্যন্ত গিয়ে প্রধানমন্ত্রীর দাবি করা, তোমরা আমার এই দুর্দশার জন্য দায়। হাসিনা শুধু না, সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব যেটা আছে সেটি যদি হতো, তাহলে আমাদের দেশ উপকৃত হতো, ভারত উপকৃত হতো। ওইটা হলো মুখোশধারী একটা গণতান্ত্রিক দেশ, সে গণতান্ত্রিক না। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, প্রিয় দর্শক, একটা মিনিট সময় পাবো বা কয়েক সেকেন্ড ক্ষিপ্ত আকারে যদি শেষ করতে। আমি শামসুজ্জামান দুদু ভাইয়ের কথার সঙ্গে বলছি, গুজরাটে বাংলাদেশি লোক বসবাস করে, তাদেরকে পুশিং করা হচ্ছে, হরিয়ানা থেকে পুশিং করা হচ্ছে, পাঞ্জাব থেকে পুশিং করা হচ্ছে, রাজস্থান থেকে পুশিং করা হচ্ছে। এটা কোনো পাগলে বিশ্বাস করবে যে ভারতের পশ্চিমাঞ্চলে গিয়া বাংলাদেশের লোকজন ওখানে বসবাস করতেছে আর তাদেরকে এখানে পুশব্যাক করা হচ্ছে? এটা একটা রাজনৈতিক ছত্রছায়ায় অপকর্মের একটা কাজ, এরা বাংলাদেশি না। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম বর্তমান প্রেক্ষাপট নিয়ে, জুলাই সনদ এবং নির্বাচন নিয়ে। তখন আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।